এই সরকারের বিদায় নিশ্চিত বলছেন প্রধানমন্ত্রী। আপনার সরকার আসলে ওনার বিদায় ঘন্টা বেজে গেছে তো, কারণ ওনার এক্সপায়ারি ডেট হয়ে গেছে। বিজেপি সরকারের 5 বছর কমপ্লিট হয়ে গেছে এবং এই 5 বছর ধরে মানুষকে শোষণ করেছে সিবিআই দিয়ে, ইডি দিয়ে, আর দাঙ্গা করেছে, কৃষক হত্যা করেছে, বেকার যুবকদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে, গোরক্ষকের নামে দাঙ্গা করেছে, পুলিশ হত্যা থেকে শুরু করে মানুষ হত্যা করেছে। দেশের জন্য কোনো কাজ করেনি। নোটবন্দির নামে সারা দেশকে তছনছ করে দিয়েছে, দেশের ইকোনমিকে ধ্বংস করে দিয়েছে এবং ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো অপোজিশন লিডার আজকে স্বস্তিতে নেই। প্রত্যেকের বিরুদ্ধেই তাদের মুখ বন্ধ করবার জন্য ফ্যাসিস্ট কায়দায়, হিটলারি কায়দায় প্রত্যেকের মুখ বন্ধ করবার জন্য সবাইকে এজেন্সি দিয়ে ঘিরে রেখেছে। উনি জানেন যে ওনার বিদায় আসন্ন। একটা প্রধানমন্ত্রী হিসেবে কি বলতে হয়, কি না বলতে হয়, একটা চেয়ারে থাকলে চেয়ারটাকে কিভাবে সম্মান জানাতে হয়, কিভাবে সম্মান না জানাতে হয়, সেটুকু কাটিসি ওনার মধ্যে নেই। উনি যত দিন আসছে, আর 1 মাস মাত্র টাইম এক্সপায়ারি ডেটে, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। হ্যাঁ, মার্চের প্রথম সপ্তাহে। কিছুতেই ক্ষমতা থেকে উনি চলে যাবার জন্য নিজে মানসিকভাবে প্রস্তুত নয়। ওনার দাম্ভিকতা, ওনার অহংকার, এবং বিশেষ করে দেখুন, এদের যদি রাজনৈতিক সত্তা দেখেন, পলিটিক্যাল কেরিয়ার বলে তো কিছু নেই। পলিটিক্যাল কেরিয়ার হচ্ছে গোধরার দাঙ্গা, পলিটিক্যাল কেরিয়ার হচ্ছে 2001-2 সালে গুজরাটে প্রচুর মানুষ খুন হয়েছে। এমনকি জিজ্ঞেস করুন হারিন পান্ডের কি খবর, ওনাদের হোম মিনিস্টার ছিল, তাকে পর্যন্ত ভিন্ডিকটিভলি কি করা হয়েছে আজ পর্যন্ত মানুষ জানে না। গুজরাটের কোনো দাঙ্গার আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। যাদের চোখে মুখে সারা দেহে দাঙ্গার রক্ত, যাদের চোখ দুটো হিংসাশ্রয়ী, যাদের মধ্যে মানবিকতাটা নেই, নেই, তাদের কাছ থেকে দানবিক কোশ্চেন শুনবো না তো আর কি শুনবো? এদের দেখে লজ্জা হয়, এদের দেখে ঘৃণা হয়। হ্যাঁ, গত 19 জানুয়ারি আপনি যে ব্রিগেড করলেন, সেই ব্রিগেড নিয়ে উনি বলছেন যে উনি চৌকিদার, দুর্নীতি আটকাচ্ছেন, সেই জন্য। এবার আমি বলি আপনাকে, দুর্নীতির ঠাকুর দাদা, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট, চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে। আমরা ব্রিগেডে র্যালি করেছি, ইউনাইটেড ইন্ডিয়া অ্যালায়েন্স র্যালি। ওনার কোনো অ্যালায়েন্স আছে? ওনার কোনো সারা দেশের পরিবার আছে? উনি নিজস্ব ফ্যাশন প্যারেড, নিজস্ব ফ্লাইটে নিজের দেখভাল, পা থেকে মাথা পর্যন্ত, এমনকি বক্তৃতাটা পর্যন্ত দেয়, সেটা পর্যন্ত আপনারা সকলেই জানেন যে সেটা পর্যন্ত পড়ে দেয়, কারণ সামনে একটা ভিজুয়াল থাকে। নিজের থেকে কিচ্ছু করে না, কিচ্ছু পারে না করতে। একটা প্রধানমন্ত্রী হবার যোগ্য নয়। দাঙ্গা করে আর টাকা খরচ করে আর মিথ্যে কথা বলে 15 লক্ষ টাকা করে সব ব্ল্যাক মানি ফিরিয়ে নিয়ে এসে জনগণের অ্যাকাউন্টে দেবো বলে ক্ষমতায় এসেছিলেন। 5 বছর সব উল্টে গেছে, দেশটা সর্বনাশ হয়ে গেছে। আর আজকে যেহেতু চলে যাবার সময় হয়ে এসেছে, বিদায় ঘন্টা আসন্ন, তাই অন্যদের বিদায় ঘন্টা চিন্তা না করে আমাদের এখন অনেক দিন বাকি আছে। সবে আমাদের ইলেকশন হয়েছে 2 বছর আগে, 5 বছরের টার্ম। আপনার গভর্নমেন্টের বিদায় ঘন্টা বেজে গেছে। আগে তো দিল্লির পরিবর্তন হবে, দিল্লির সরকার আগে যাবে, আর আমাদের সরকার থাকবে কি না থাকবে বাংলার মানুষ ঠিক করবে। এত ভয় কিসের জিজ্ঞেস করুন তো? ইউপি থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে সারা দেশের সব নেতাদের নিয়ে এসে বাংলায় ভাষণ দিয়ে বেড়াচ্ছে। ওদের ভাষণ দিতে হেলিকপ্টার খরচ, প্লেনের খরচ, মিটিং এর খরচ যা হয়েছে, সেই টাকার থেকে একাংশ যদি বাংলার মানুষকে দিত, তাহলে 50,000 কোটি টাকা করে আমাদের যে দেনা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, সেই টাকাতে বাংলার মানুষ অনেকটা রিলিফ পেত। 1 পয়সা বাংলাকে দেয় না। দেনার দায়ে সিপিএম এর 34 বছরের দেনা আমরা শোধ করছি। 1 পয়সা বাংলায় দেয় না। বড় বড় কথা বলে। ওরা যতই বড় বড় কথা বলুক, কুৎসা করুক, অপপ্রচার করুক, এই নির্বাচনে ওরা জিরো হবে। এইখানে আপনি যে উন্নয়নের কথা বলছেন, কেন্দ্রের বঞ্চনার কথা বেশ কয়েক মাস ধরে বলছেন, আজকে এসে প্রধানমন্ত্রী বলছেন কেন্দ্রের বঞ্চনা নয়, রাজ্যের বঞ্চনা। এই সরকার, আপনার সরকার, ওনাকেই রাজ্য দেখতে হবে না। তার কারণ আমরা বিনা পয়সায় চিকিৎসা দিই, উনি দেন না। আমরা 2 টাকা কিলো চাল দিই, উনি দেন না। আমরা কন্যাশ্রী দিই, উনি দেন না। আমরা শিক্ষাশ্রী দিই, উনি দেন না। আমরা সমব্যথী দিই, উনি দেন না। আমরা বৈতরণী দিই, উনি দেন না। আমরা কৃষক বন্ধু দিই, উনি দেন না। ওনার রাজত্বে 12,000 কৃষক মারা গেছে ওনার আমলে, আত্মহত্যা করেছে। আমাদের বলছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দাও। কেন করব?
আজকে এনআরসির নামে আসাম থেকে সব বাঙালিদের 22 লক্ষ বাঙালি খেদাও করার ব্যবস্থা করেছে। 22 লক্ষ হিন্দু বাঙালি, 23 লক্ষ মুসলিম বাঙালি, 45 লক্ষ বাঙালি খেদাও করেছে, বিহারি খেদাও করছে, ইউপি খেদাও করছে, নেপালি খেদাও করছে। কালকে নেপালি মানুষরা, কালকে গোর্খা যারা, তারা আসামে বিক্ষোভ দেখিয়েছে। সারা নর্থ ইস্টার্ন জ্বলছে। কিসের জন্য? শুধু বিজেপি থাকবে আর দেশে কেউ থাকবে না, এটা কখনোই হতে পারে না, এটা মাথায় রাখবেন। আমি এইখানে বলি যে আজকে ঠাকুরনগরে এই যে নাগরিকত্ব বিল, উনি একেবারে সরাসরি আপনাদের মানে তৃণমূল কংগ্রেসের সমর্থন চাইলেন এবং ওনাকে দাঙ্গা করতে সমর্থন দেব না, ওনাকে কোনো মানুষকে বিতাড়িত করতে সমর্থন দেব না, ওনাকে বাঙালি বাঙালি যুদ্ধ লাগাতে দেব না, ওনাকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের যুদ্ধ লাগাতে দেব না, ওনাকে আসাম থেকে বাঙালি তাড়াতে দেব না, ওনাকে নর্থ ইস্টার্ন থেকে নর্থ ইস্টার্নকে জ্বলতে দেব না, ওনাকে বিহারি খেদাও করতে দেব না, ওনাকে ইউপি খেদাও করতে দেব না। সারা ভারতবর্ষ এক থাকবে, দেশ এক থাকবে, উনি বিদায় নেবে। ওনাকে তাড়ানো আমাদের প্রথম কাজ। লোকসভায় তৃণমূল কংগ্রেস তো ওয়াকআউট করেছিল যেদিন লোকসভায় প্লেস হয়েছিল সিটিজেনশিপ বিল। না, আমরা এটাকে অপোজ করছি। আমরা বলছি গভর্নমেন্টকে এটাকে উইথড্র করতে হবে। আমরা বলছি গভর্নমেন্টকে এটাকে উইথড্র করতে হবে। তার কারণ হচ্ছে ওরা শুধু থাকবে ভারতবর্ষে, আর কেউ থাকবে না, এটা হবে না। আমরা তো সবাই ভারতবর্ষের নাগরিক, আমাদের আইডি কার্ড আছে, আমাদের প্যান কার্ড আছে, আমাদের রেশন কার্ড আছে, আমাদের স্কুলের সার্টিফিকেট আছে, প্রত্যেকের তার নিজস্ব জিনিস আছে, অধিকার আছে, তার বাড়ি আছে, তার গাড়ি আছে, কারো জমি আছে, কারো রিক্সা আছে, কারো ব্যাংকের লাইসেন্স আছে। আমরা অলরেডি ইতিমধ্যে ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজকে অনেক দিন হয়ে গেল। নতুন করে আমাদের বিদেশি করে দেওয়ার চক্রান্ত এ আমরা মানব না। বরঞ্চ ওরা বিদেশের টাকায় চলে এবং ওরা বিশেষ করে একটা নেতা নেই এখানে, লজ্জা করে না, বাইরের থেকে নেতা এনে বক্তৃতা দিতে হয়। আর একটা মিটিং করলে ছোট্ট জায়গায় মিটিং করে সারা রাজ্যের লোক, এমনকি স্পেশাল ট্রেন পলিটিক্যাল মিটিং এ আসে। আজকেও দেখুন কতগুলো স্পেশাল ট্রেন চালিয়েছে। এইখানে আবার আপনি যেহেতু অনেক নেতা বলছেন, রাজনাথ সিংহ কালকেই বিকেলে তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিরা যার সঙ্গে দেখা করলেন এবং আপনাদের তরফে উনি ডেকেছিলেন। আচ্ছা, আর এখানে এসে এরা হচ্ছে কিরকম না, কিন্তু সেই রাজনাথ সিং আজকে এসে ফালাকাটায় বলছেন যে 2021-এ বাংলার বিজেপি সরকার হবে এবং এই সরকার অনুপ্রবেশ রোখার চেষ্টা করছে না। ভারতবর্ষে আগে তো থাকুক, তারপরে তো দেখবে। বিজেপি ভারতবর্ষে থাকলে হয়, ওরা ক্ষমতা থেকে চলে গেলে না মানুষ ওদের এক একজনকে দেখে বলবে তোমরা প্লিজ দয়া করে রাজনীতি করো না। ওরা রাজনীতি করার যোগ্য নয়। ওদের বলুন গোরক্ষক হতে, গোরক্ষক আর লিঞ্চিং করতে বলুন, সেটা ওরা পারদর্শী, দাঙ্গা করে পারদর্শী। ওরা রাজনীতি করার যোগ্য নয়। অটলজিরা রাজনীতি করতেন, ওদের প্রতি আমাদের সম্মান ছিল। রাজনাথ কি করবে? রাজনাথই বলুন, নীতিনি বলুন, আর যাকে তাই বলুন, অরুণ জেটলি এই তো কখনো হাঁটিয়ে দিচ্ছে, কখনো নিয়ে আসছে। 4 বার পরিবর্তন দেখলেন, এক একজনকে এক এক সময় নানা মানে এক এক রকম মানে বহুরূপী কায়দায় হচ্ছে এই গভর্নমেন্ট। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনাথের না বলে উপায় নেই। আমি বলবো না, বললে উচিত হবে না হয়তো। রাজনাথের ছেলেকেও কি ফাঁসানো হয়নি? কি করে মুখ কি করে যা বলছে তাই বলতে হচ্ছে? তো এটা তোতা পাখির বুলি, কিছু করার নেই ওদের। রাজনাথের ছেলের বিরুদ্ধে দেখে এখন এফআইআর করে রেখে দিয়েছে। আচ্ছা, আমি ব্রিগেডের কথায় ফিরি। ব্রিগেডে উনি বলছেন যে এই যারা নেতারা তারা কেউ কারুর চেহারা দেখতো না কয়েক মাস আগে, একে অন্যকে জেলে পাঠাবো বলতো, কিন্তু তারা একই মঞ্চে। তার কারণ যেহেতু দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী লড়ছেন, তিনি চৌকিদার, তাই কেউ ছেলে কেউ ভাই দুর্নীতির সবচেয়ে বড় বাঁচানোর জন্য এই হচ্ছেন দুর্নীতির ঠাকুর দাদা। এখনকার যে প্রধানমন্ত্রী না, উনি দুর্নীতির ঠাকুর দাদা। ডিমনিটাইজেশন ইজ এ বিগ স্ক্যাম, উনি চলে গেলে বুঝতে পারবেন। ধনজন ইজ এ বিগ স্ক্যাম, রাফেল ইজ এ বিগ স্ক্যাম। 59 সেকেন্ডে এমএসএমই পাবে স্মল স্কেল, ওটা একটা বড় স্ক্যাম। গ্যাস কেলেঙ্কারি বড় স্ক্যাম। শিশু পাচারকারীদের বড় স্ক্যাম, শিশু পাচারকারী গ্যাস দেবার নাম করে কত লোকের কাছে কত টাকা নিয়েছে। নারী ধর্ষণ, নারীদের প্রতি অত্যাচার, দলিত হত্যা, সংখ্যালঘুদের প্রতি আক্রমণ, হিন্দুতে লাগিয়ে দেওয়া, হিন্দু মুসলমানে লাগিয়ে দেওয়া, শিখ খ্রিস্টানে লাগিয়ে দেওয়া, দেশটায় আগুন জ্বালানো, সব করেছে। তাদের কোনো নৈতিক অধিকার নেই অন্য দলের উদ্দেশ্যে আঙুল তোলা। আর যখন মনে রাখবেন দেশ বিপন্ন হয়, গণতন্ত্র বিপন্ন হয়, সরকার বিপন্ন হয়, মানুষের অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার
রাজনৈতিক অধিকার সব কেড়ে নেওয়া হয়, বিচার ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়, গণতন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়, মিডিয়াকে পঙ্গু করে দেওয়া হয়, গণতন্ত্রের সব হাতিয়ারগুলোকে ভয় দেখানো হয়, চমকানো হয়, ধমকানো হয় এবং এজেন্সি দিয়ে গায়ে জোর প্রতিফলিত করা হয়, তখন মনে রাখবেন সব মানুষও তো এক হয়ে গেছে। শুধু সব রাজনৈতিক দলগুলো ওদের বিরুদ্ধে এক হয়েছে তা নয়, ভারতবর্ষে তো বিভিন্ন প্রান্তে সব রাজনৈতিক দল এক হয়ে গেছে ওদের বিরুদ্ধে এবং সবার একটাই লক্ষ্য, মোদি হাটাও দেশ বাঁচাও। আপনি এজেন্সির কথা বললেন, উনি বলছেন যে সিবিআই কে 9 ঘন্টা সিবিআই আমায় জেরা করেছে, তখন ইউপিএ সরকার ছিল এবং সিবিআই এর অপপ্রয়োগ হতো। আজকে যদি সিবিআই আপনাদের আমি বলি, ওনাকে জেরা করেছে বলে ওনাকে সবাইকে করতে হবে? উনি দোষী ছিলেন তাই করেছিলেন, উনি তো দাঙ্গা করেছিলেন, এ কথা তো সত্য। উনি যে দাঙ্গা করে লোক মেরেছিলেন এবং গোদরা যে ঘটনা ঘটেছিল সেটা তো সত্য ঘটনা, সেটা তো অসত্য ঘটনা নয়, প্রত্যেকে জানে, সারা দেশ জানে, সারা বিশ্ব জানে। সেখানে উনি যেটা করেছিলেন, উনি ওনাকে ধরেছিল বলে ওনাকে সবাইকে ধরতে হবে, এটা তো কখনো হয় না। প্রতিহিংসার একটা লিমিট থাকা তো উচিত। উনি দোষী তাই ওনাকে তখন জেরা করা হয়েছিল। উনি বলছেন যে এই সরকার, আপনার সরকার নির্দয় এবং অসংবেদনশীল কেন না, গরিব মানুষকে আপনি ধোঁকা দিচ্ছেন, তার শাস্তি, কোট আনকোট আমি বলছি, তার শাস্তি আপনাদের পেতে হবে, তার কারণ আয়ুষ্মান ভারতের সুফল আপনি। শুনুন, আমি একটা কথা বলি, আয়ুষ্মান ভারত কিচ্ছু হবে না। তার কারণ হচ্ছে ওখানে আমরা স্টেট থেকে উইথড্র করে নিয়েছি, আমরা নিজেরা এখানে বিনা পয়সায় চিকিৎসা দিই। উনি ইলেকশনের সময় হঠাৎ চেকে গেলেন, ইলেকশনের সময় কৃষকদের দেবো, স্বাস্থ্য দেবো, কোথা থেকে দেবে? স্বাস্থ্য ইজ এ স্টেট সাবজেক্ট, এটা মাথায় রাখবেন। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা এগুলো স্টেট সাবজেক্ট। আমরা স্বাস্থ্য বিনা পয়সায় চিকিৎসা দিই, যা ভারতবর্ষে কোথাও নেই। প্রত্যেকটা সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দিই। আর আমাদের স্বাস্থ্য সাথী ওনার করবার অনেক আগে আমাদের হয়েছে 5 লক্ষ টাকা করে, যেটা আইসিডিএস আছে, আশা আছে, গরিব মানুষ আছে, আমাদের টিচাররা আছে, প্যারা টিচাররা আছে, পার্ট টাইম টিচাররা আছে, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ওয়ার্কাররা আছে, হোমগার্ড আছে, সিভিক ভলেন্টিয়ার্স আছে, দেয়ার আর সো মেনি। সব মিথ্যে কথা বলছে। এই যে বলছে আনঅর্গানাইজ সেক্টরে 15,000 টাকা হলে 3 লক্ষ টাকা পাবে। অলরেডি আমাদের সামাজিক সুরক্ষা আছে, আমরা 5 বছর আগে করে দিয়েছি, আমরা অলরেডি সব করে দিয়েছি। উনি তো টুকলি করছেন এবং টুকলিটাও ভালো করে করতে পারছেন না। টুকলি করতে গিয়ে কন্যাশ্রীতে আমাদের 7,000 কোটি টাকা চলে গেছে অলরেডি, আর ওর 100 কোটি টাকার মধ্যে 60 কোটি টাকা দিয়ে মোদির ছবি চেপেছে, আর 40 কোটি টাকা একটা মেয়ে 3 পয়সা করেও দেশে পায় না। এই হচ্ছে। আরেকটা বিষয় তুলছেন, সেটা হচ্ছে বলছেন ঋণ মুকুব একটা নাটক, ড্রামাবাজি, বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে এবং কৃষকদের ধুলো দেওয়ার এই যে কৃষক নীতি, এটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আপনি সমর্থন করছেন। শুনুন, অন্য রাজ্য কি করছে সেটা আমার দেখার দরকার নেই, তার কারণ হচ্ছে প্রত্যেক নিজের নিজের রাজ্যে নিজেরা ঠিক করবে, সেখানে তাদের গণতান্ত্রিক সরকার আছে। আমাদের এখানে কৃষকদের ইনকাম 3 ভাগ বাড়িয়েছি আমরা, যেটা উনি বলেছিলেন 1922 সালে, এই 2022 সালে মানে ডবল করবেন, আমরা 3 ডবল করে দিয়েছি অলরেডি। আর 2 হচ্ছে আমাদের এখানে কৃষকদের খাজনা লাগে না, কৃষকদের খাজনার মিউটেশন ফিস টোটালটাই আমরা জমির মিউটেশন ফিস আমরা মুকুব করে দিয়েছি, আমরা কিষাণ কার্ড করে, ক্রেডিট কার্ড করে দিয়েছি, আমরা কিষাণদের যে শস্য বীমা তার সব প্রিমিয়াম, একটাও প্রিমিয়াম কৃষককে দিতে হয় না, আমরা রাজ্য সরকার দিই। আমরা কেন্দ্রীয় সরকারের আগে যে 20% আসতো, ওই প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে 80 টাকা আমরা দিতাম, ও 20 টাকা দিত, আমরা সেটাও বাতিল করে দিয়েছি, সব টাকা আমরা দিচ্ছি। কৃষকদের যা যা কাজ, কৃষি রত্ন থেকে শুরু করে, কৃষকদের পেনশন থেকে শুরু করে, কৃষকদের যা যা দেয়, এই যে কৃষক বন্ধু 1 একর জমিতে 5,000 টাকা, এবং মনে রাখবেন আমাদের এখানে প্রান্তিক চাষি বেশি, যাদের 2 কাঠা 4 কাঠা 6 কাঠা জমি আছে, তাদেরও মিনিমাম 1,000 টাকা করে আমরা করে দিয়েছি। সুতরাং এটা আমরা করছি। উনি কিছু করেনি, উনি কৃষক জানেন না, উনি শ্রমিক জানেন না, উনি ক্ষেত মজদুর জানেন না, উনি প্রান্তিক চাষি জানে না। ওনার আমলে 1 বছরে 2 কোটি বেকার যুবক তৈরি হয়েছে, 2 কোটি যুবকের চাকরি চলে গেছে, যুবক যুবতীর। আর আমাদের বাংলায় 40% কম। ওনার লজ্জা করে না বলতে? বাংলায় এরা বলছে, বাংলা জেনে এখন স্কিল ডেভেলপমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় সার্টিফাইড করেছে আমরা 1 নম্বর। কৃষি কর্মণ অ্যাওয়ার্ড আমরা পর 5 বার পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। উনি আশা করি এগুলো না জেনে বলেছেন, ওনার কাগজপত্র পড়া উচিত, জানে না কিছু, অথর্ব মানে যেটা আমি বলি না, গর্ধ শিক্ষিত, কিছু জানে না, ভাওতাবাজ। এবার আপনাদের আমি বলি যে আমরা নাম্বার 1, মাথায় রাখবেন। বড় প্রজেক্ট হয় শুরু হয়নি, নয় পশ্চিমবঙ্গে আটকে আছে, অসম্ভব ধীর গতিতে চলছে। 12টা বড় প্রজেক্ট, এমনকি ভাঙরটাও কালকে চালু করে দিয়েছি।
ওটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের। তো কে করেছে? আমরা করেছি। আমার জিজ্ঞেস করুন দেউচা পাচৌমির কয়লার প্রজেক্ট 5 বছর ধরে কেন পড়ে আছে জিজ্ঞেস করুন। ওয়াই দে আর নট ক্লিয়ারিং? আপনারা জিজ্ঞেস করুন যে আমার ওই প্রজেক্ট কি যেন বলে, এক সেকেন্ড, দেউচা পাচমি পড়ে আছে, আমার এই যে তাজপুর পোর্ট কেন পড়ে আছে 5 বছর ধরে, সুন্দরবনের গঙ্গাসাগর পোর্ট কেন পড়ে আছে 5 বছর ধরে? হিংসা হিংসা হিংসার জন্য করেনি, বাংলাকে বঞ্চিত করবে বলে। দেখুন আমি যখন রেল মিনিস্টার ছিলাম বাংলাকে কত দিয়েছি, আজকে রেল মিনিস্ট্রিতে বাংলা কি পেয়েছে 5 বছর ধরে? একটা ট্রেন পর্যন্ত দেয়নি। যা দিয়েছে সব কেটে নিয়ে চলে গেছে, কিচ্ছু দেয়নি, সব মিথ্যে কথা। আর 5 লক্ষ টাকা করে যেটা দেবে বলছে লোককে ইনকাম ট্যাক্স রিলিফ, মিথ্যে কথা। 5 লক্ষ টাকা আপনাদের আনন্দবাজারের নিউজটা আজকে সত্যি বেরিয়েছে, অন্য কাগজে নিউজটা কেউ বুঝতে পারেনি। এটা টোটাল ভাওতা, কেউ পাবে না। এটা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত যে যার ইনকাম তাকে দেবে, যার 5 লক্ষ কম বা বেশি তাদের কাউকে দেবে না। অর্থাৎ এতে কোনো মানুষ লাভবান হবে না। টোটালটাই ভাওতা, টোটালটাই মিথ্যে কথা। আর এই গভর্নমেন্ট বাজেট করতে পারে না বিকজ নিউ গভর্নমেন্ট উইল পাস ফুল ফ্লেজড বাজেট। আপনি বলছেন ইন্টারিম বাজেটে এই ঘোষণা নৈতিকতার কোনো নেই, এটা করা যায় কোনো অধিকার নেই। ও তো ইলেক্টেড, আগামী বছর তো থাকবে না। তো আমি থাকবো না বলে আমি যা ইচ্ছে বলে যাচ্ছি, মুখে এলেও বলে গেলাম টাকা নেই, তার দাম কি? আজকে তো মিথ্যে কথা বলে যাচ্ছে, মিথ্যে কথা, অপপ্রচার, কুৎসা এবং টাকা দিয়ে শুধু প্রচার করে যাচ্ছে। একটা পার্টি আগে খেতে পেত না, আজকে শপিং মলের মতো পার্টি অফিস, হাজার হাজার কোটি টাকা দিয়ে দিল্লিতে পার্টি অফিস করেছে, সারা বাংলা জুড়ে করেছে, সারা দেশ জুড়ে করেছে। কত টাকা সম্পত্তি করেছে, বিদেশে কত টাকা সম্পত্তি করেছে, এবং জিজ্ঞেস করুন কত টাকা ওরা তৈরি করেছে। হাজার হাজার কোটি টাকা ইলেকশন লড়ে, কাউকে স্কুটি কিনে দিচ্ছে, কাউকে বাইক কিনে দিচ্ছে, কাউকে ফোন কিনে দিচ্ছে। এক একটা মিটিং এ কয়েক হাজার টাকা করে খরচ করছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। অন্যের দিকে আঙুল তুলে লজ্জা করে না? চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার, দাঙ্গাবাজি সর্দার, এরা আবার বড় বড় কথা বলে। তাই বলি মোদীর সরকার আর নেই দরকার, দিল্লির সরকার ইমিডিয়েট পরিবর্তন হওয়া দরকার, বিজেপির সরকার আর নেই দরকার। বিজেপির প্রেসিডেন্টকে উনি বলেছেন যে অমিত শাহ এলে আপনি হেলিকপ্টার নামতে দেন না। হ্যাঁ, অনেক হেলিকপ্টার দেওয়া হয়েছে ওনাকে। উনি যদি বলেন সত্যি দেওয়া হয়নি তাহলে এবার থেকে দেবো না, ঠিক করবো। উনি কে? অমিত শাহ পলিটিক্যাল পার্টি লিডার, নিজে হেলিকপ্টার তৈরি করবে, নিজে হেলিপ্যাড তৈরি করবে, গভর্নমেন্ট কেন দেবে? উনি তো রাজনৈতিক লোক, গভর্নমেন্টের লোককে দেবে, তাই তো? পলিটিক্যাল লোককে কেন দেবে? পলিটিক্যাল লোকের নিয়ম হচ্ছে তুমি হেলিপ্যাড তৈরি করে নাও, কি আপত্তি আছে? তোমার তো অনেক টাকা আছে, তৈরি করে নাও। তুমি মাঠ ভাড়া করে প্যান্ডেল করো, তুমি হেলিকপ্টার ভাড়া করে প্যান্ডেল করো। আজকে সত্যি কথা যদি আপনাদের সামনে বলি, এরা কোন লেভেলে গেছে। আমরা তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা রাজনৈতিক দলে ইলেকশনের সময় হেলিকপ্টার ইউজ করে। হ্যাঁ, ওরা একটা রাজ্যে 50টা করে, আমরা হয়তো 2টো করি, আমাদের ক্ষমতা নেই। আমরা কতদিন আগে থেকে 2টো বুক করে রেখেছি ইলেকশনের জন্য, যে আমাদের লোকেরা প্রচার করবে। আপনি জানেন আমরা টাকা অ্যাডভান্স করেছিলাম, তাদের ভয় দেখিয়ে সব টাকা ফেরত দিয়ে দিয়েছে, যে দেওয়া যাবে না। হাউ দে আর ভিন্ডিকটিভ, যে কেউ যাতে মুখ করতে না পারে ওরা ছাড়া। এটা দেশ চলছে, এটা সরকার চলছে, এটা প্রধানমন্ত্রী, একটা দানবীয় প্রধানমন্ত্রী। এরকম প্রধানমন্ত্রী দরকার নেই দেশে, যিনি দানবের মতো গোগ্রাসে মানুষকে গিলে ফেলে, গোগ্রাসে গণতন্ত্রকে গিলে ফেলে, সবকটা এজেন্সিকে গিলে ফেলে। আজকে জুডিশিয়ারি থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সবাইকে গিলে খেয়েছেন, হা করে আছেন গিলে খাওয়ার জন্য। এত উদ্ধত্ত কিসের? এত অহংকার কিসের? এত অহমিকা কিসের? কি করবে আমি এগুলো বললে? আমাকে খুন করবে? কি করবে আমি এগুলো বললে? এজেন্সি দেখাবে? জেলে থাকবো তাও আচ্ছা, কিন্তু মাথা নত করতে রাজি নই। চিরকাল মাথা উঁচু করে চলা লোক আমরা। বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার সভ্যতা আমাদের মাথা উঁচু করে চলতে শিখিয়েছে। আমরা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, রামকৃষ্ণ, তাদের আমরা দেশের লোক। এবং মনে রাখবেন, নেতাজি থেকে শুরু করে, আম্বেদকর থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, গান্ধীজিকে শুট করছে এদের এত বড় উদ্ধত্ত। গান্ধীজির মৃত্যু দিবসে এই উদ্ধত্ত কোথা থেকে আসে? গান্ধীজি বাদ দিয়ে দিয়েছে আজকে, নেতাজি বাদ, রবীন্দ্রনাথ বাদ, নজরুল বাদ, ইতিহাস বদলে দেওয়া, সবকিছু বদলে দেওয়া। কি ভেবেছে নিজেকে? এদের তো সাইকিয়াট্রিক মানে ডাক্তার দেখানো উচিত। ঠাকুরনগরের সভায় আরেকবার ব্রিগেডের রেফারেন্স পরোক্ষভাবে আনলেন, বললেন দিদি কেন হিংসা ছড়াচ্ছেন? যারা দেশে গণতন্ত্র বাঁচানোর কথা বলছেন, ছড়ায় না, বলে হিংসার নেতা তো আপনি। রাজ্যে নিরীহ মানুষকে হত্যা করছেন। আরেকবার বলবেন? চোখ থেকে পা পর্যন্ত হিংসায় জর্জরিত। বল দিদি শান্তিতে আছে বলে, বাংলা শান্তিতে আছে বলে আপনাদের হিংসা। কোথায় ছিলেন 34 বছর বাংলাটা যখন সর্বশান্ত হয়ে গেছিল?
সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই থেকে শুরু করে, কান্দুয়া থেকে শুরু করে কি না হয়েছে বাংলার বুকে। একটা উন্নয়ন ছিল না। আজকে বাংলা হাসছে আর আপনারা হিংসায় জ্বলছেন। বাংলার মানুষ শান্তিতে থাকলে সেখানে বলছেন যে বামপন্থীরা হিংসা করতো, সেই রাস্তাতেই এখন দিদি চলছেন, বামপন্থীদের মতো হিংসা চালাচ্ছে। বাম আর রাম তো এক। বাম আর রাম এক, এটা আপনারা জানেন না? নতুন করে বলতে হবে? বাম আর রাম তো এক। এই দেখবেন আজকে যারা মিটিং এসছে তারা আবার কালকে বামেদের মিটিং এ চলে যাবে। হ্যাঁ, কিন্তু বাম আর রাম তো একসঙ্গে ভোটে লড়বে না, বিরোধী ভোট ভাগ হলে তো আপনার রাজনৈতিক সুবিধা হবে। কিন্তু পঞ্চায়েতে তো একসাথে লড়েছে, লড়বে না মানেটা কি? লড়বে না মানেটা কি? পঞ্চায়েতে তো বাম রাম ডান সব একসাথে লড়েছে না, জগাই মাধাই বিদায়, তিনজনই তো একসাথে লড়েছে। এখানে পশ্চিমবাংলায় অনেক জায়গা আছে যেখানে তিনটে দলের একসাথে পঞ্চায়েত চলছে, দেখেননি? আমার শেষ প্রশ্ন, সিন্ডিকেটের কথা দুটো সভা থেকেই বলছেন এবং সেই সারদা চিটফান্ড জিজ্ঞেস করুন তো। দাঁড়ান, কিসের সারদা নরদা দেখাচ্ছে? সারদা নরদার কিচ্ছু নেই, সারদা নরদায় কিচ্ছু প্রমাণ হবে না, কিচ্ছু নেই। ওদের জিজ্ঞেস করুন। চিটফান্ড গুলো তৈরি হয়েছিল 1980 সাল থেকে। কেন 1980 সাল থেকে 2011 পর্যন্ত তদন্ত করা হয়নি? অরিজিনাল কোথায়? নারদা তো স্ট্রিং অপারেশন। কে ইলেকশনে 1 লক্ষ টাকা নিয়েছে, 100 কোটি টাকা করে এক একজন নিয়ে, হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা নিয়ে এরা দেশকে চুরি করে সর্বশান্ত করে দিয়েছে। আর চালন কিনা ছুঁচের দোষ ধরে, কোনো প্রয়োজন নেই। আর এদের কাছ থেকে আমরা জ্ঞান নেবো না। আর সিন্ডিকেট ব্যাংক নেই। দাঁড়ান, সিন্ডিকেট ব্যাংক কেন আছে? আপনাদের সাংবাদিকরা সব যখন একসাথে যান তখনও বলা হয় ওটা সিন্ডিকেট। সিন্ডিকেটের দুটো মানে হয়। একটা হচ্ছে যখন পাড়ায় কোনো ছেলেপেলেরা, ইয়াং ছেলে মেয়েরা একটা গোষ্ঠী হয়ে যায় তখন আমরা বলেন এটাকে সিন্ডিকেট। সিন্ডিকেট যদি ভালো কথায় বলেন তাহলে সাংবাদিকরা একসাথে, আপনারা সব ফটো তোলেন, একসাথে এক জায়গায় গিয়ে দাঁড়ান, একসাথে একই একসাথে একই প্রচার করেন, সেক্ষেত্রে সিন্ডিকেট কিন্তু বলে আপনাদের সিন্ডিকেট। মনে রাখবেন সিন্ডিকেট ব্যাংকও আছে। সিন্ডিকেট বলতে গেলে উনি যেটা বোঝাচ্ছেন, উনি সিন্ডিকেট বলতে কি বোঝান উনি আগে বলুন। দাঙ্গার সিন্ডিকেট মানুষ কতদিন দেখবে? লিঞ্চিং এর সিন্ডিকেট মানুষ কতদিন দেখবে? গোরক্ষকের সিন্ডিকেট মানুষ কতদিন দেখবে? ডিমনিটাইজেশনের সিন্ডিকেট মানুষ কতদিন দেখবে? জিএসটি নিয়ে সিন্ডিকেট মানুষ কতদিন দেখবে? এবং এজেন্সি নিয়ে উনি যে সিন্ডিকেটের নেতা, উনি হচ্ছেন সমস্ত এজেন্সি সিন্ডিকেটের নেতা। সেই সিন্ডিকেট কবে ভাঙবে? আমরা গণতান্ত্রিক ভাবে, আমি এখনো মনে করি অফিসার্সরা খারাপ নয়, কিন্তু উনি বাড়িতে ডেকে ডেকে সিন্ডিকেটের নেতা হিসেবে বলছে সবাইকে গিয়ে ধরে নিয়ে এসো, সবাইকে গিয়ে। আমি তো কালকে বলেছি যে এবার বাড়িতে আপনাকে যে চা দেয় আপনাদেরও ধরবে। আপনারাও ভেবেন না যে আপনারা যদি ওদের বিরুদ্ধে প্রচার করেন, সাংবাদিকদের তো আমি দেখছি অনেক সাংবাদিকদের চাকরিও খেয়েছে, এবং তাদেরও গিয়ে বলবে তোমার অফিসে কে চা দেয়, কেন দেয়, কিসের জন্য দেয়, চাওয়ালাকেও ডাকবে। কারণ উনি নিজে চাওয়ালা বলে একদিন এসেছিলেন ক্ষমতায়, জীবনে চা বিক্রি করেননি মিথ্যে কথা বলে। আর আজকে সিন্ডিকেট দেখাচ্ছেন। উনি সবচেয়ে বড় সিন্ডিকেটের নেতা, দাঙ্গা সিন্ডিকেটের বিগ লিডার, টপ অফ দ্য টপ। হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছি আপনার কথা। আর কিছু জানার আছে? আজকে মোদি এটাও বলেছেন যে চাওয়ালা আপনাদের চৌকিদার। আমার মনে হয় আমার কথা সুমন আর নেই, যখন আমার মনে হয় সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, সুমন সঙ্গে আছে, আপনার সঙ্গে আছে। একদম আমার লাইনটা মধ্যখানে কেটে গিয়েছিল। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে রাজনৈতিক সভা একেবারে রাজনৈতিক স্তরে বিজেপি শুরু করে দিয়েছে, উত্তর থেকে দক্ষিণ নানা জায়গায়। আপনি বললেন নেতারা আসছেন, প্রতিদিনই আসছেন। বহিরাগত এখানকার নেতা নেই, বাংলায় পাতে দেবার মতো কোনো নেতা নেই বলে ওরা বহিরাগতদের নেতা নিয়ে এখানে এসে বক্তৃতা দিচ্ছেন। সবাই আসছে। শুনুন, বহিরাগতরা আসবে, চলে যাবে। বাংলার মাটি তারা চেনে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার সভ্যতা জানে না। এদের কোনো দাম নেই। বাংলার লোকেরা এদের সাথে নেই, এবং এরা নিজেদের রাজ্যগুলোকে আগে সামলাক, তারপরে বাংলার দিকে তাকাক। বলুন আগে দিল্লি সামলান, যোগীকে বলুন আগে উত্তরপ্রদেশ সামলাতে বলুন, নরেন্দ্র মোদীকে বলুন দিল্লি সামলাতে, রাজস্থানে রাজনাথকে বলুন যে নিজের টিকিট সিটটা আগে সামলাতে, নরেন্দ্র মোদীকে বলুন নিজে জিতবেন তো বেনারস থেকে, বারাণসী থেকে, আগে নিজের সিট সামলান। আগে এরা নিজেদের সিট সামলাক, তারপরে বাংলাকে এসে জ্ঞান দিক। বাংলা নিজেকে সামলে নিতে জানে, এবং বাংলাই ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। মনে রাখবেন, মোদী সেটা জানে বলেই মোদী বাবুর বড্ড রাগ হয়েছে যে বাংলা কেন পথ দেখাচ্ছে। বাংলা একবার নয়, কোটি বার দেখাবে, আর বাংলায় ভারতবর্ষ গড়বে আগামী দিন। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।